অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস ছায়ার শরীর। উপন্যাসটা আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ছি। উপন্যাসের প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই ৪টি পর্বের লিংক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি ছায়ার শরীর উপন্যাসটির ৫ম পর্ব। জ্বর এলো মাঝরাতে। পৃথা জ্বরের ঘোরে ডাক্তারবাবুকে দেখতে পেল। তার মুখ থেকে প্রথম দিকে বাবা শব্দটি বেরিয়ে আসছিল। ভোরের দিকে নেতিয়ে পড়ল সে। বেলা ৮টায় দরজা খুলছে না দেখে খবর গেল শাশুড়ির কাছে। তিনি মান্দা পিসিকে বললেন, গিয়ে দেখুন তো কোনো অঘটন ঘটিয়েছে কিনা। মান্দা পিসি এলেন। দরজা ভেজানো ছিল। ভেতরে ঢুকে দেখলেন পৃথা চিত হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। দুবার ডাকলেন। তারপর এগিয়ে গিয়ে কপালে আঙুল রেখে চমকে উঠলেন। জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। গলায় হাত দিয়ে বুঝলেন জ্বর সামান্য নয়। বাইরে বেরিয়ে ভেতরের উঠোন পেরিয়ে মান্দা পিসি শাশুড়িকে বললেন, কাউকে পাঠাও, ডাক্তারবাবুকে নিয়ে আসুক। কেন? শাশুড়ির কপালে ভাঁজ। জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা। ওদিক থেকে লালটু আসছিল মায়ের কাছে। শুনে বলল, কাল দিব্যি হেঁটে বেড়াচ্ছিল আর আজ জ্বর এসে গেল। আমি দেখছি। মান্দা পিসি বিরক্ত হলেন। তুই কি দেখবি? বগলে রসুন চেপে রাখলেও শরীর গরম হয়। লালটু দ্রুত চলে গেল। মান্দা পিসি চিৎকার করলেন, ওকে নিষেধ করো, ছি ছি। অগত্যা শাশুড়ি উঠলেন। ততক্ষণে লালটু পৌঁছে গিয়েছে পৃথার খাটের কাছে। হে যে, নাটক করে লাভ নেই, ওরকম আমি অনেক করেছি। পেট পুরে খাবে কিন্তু সংসারের কাজ করবে না, তা চলবে না। দেখি হাত তোলো, রসুনটা দাও। পৃথার কোনো সাড়া পাওয়া গেল না। অগত্যা তার হাত ধরে লালটু ওপরে তুলতেই শাশুড়ি ঘরে ঢুকলেন। এই, ছাড়, ছাড় ওকে। এহ, তুমি আবার এলে কেন? হাত ছেড়ে দিতে সেটা প্রায় খসে পড়ল শরীরের ওপর। শাশুড়ি এগিয়ে এসে পরীক্ষা করে বললেন, সত্যিই জ্বর এসেছে। তুই যা, মোড়ের মাথায় বগলা ডাক্তারের চেম্বার, যে কেউ দেখিয়ে দেবে। তাকে বাবার কথা বলবি, বলবি বৌদিদির খুব জ্বর এসেছে, ওষুধ দিতে। দিলে নিয়ে আসবি। দূর, প্রাণ হাতে করে বর্ডার পেরিয়ে এলাম 2 দিন আরাম করতে। ওই ওষুধ আনানির মধ্যে আমি নেই। লালটু বেরিয়ে গেল। কয়েক মুহূর্ত ভাবলেন শাশুড়ি। জ্বর আসে, জ্বর চলে যায়, এরকমটা তো জীবনভরই দেখলেন। ঠিক করলেন বিকেল অবধি দেখবেন, তারপর না হয় প্রবালকে পাঠাবেন। কিন্তু ততক্ষণে মান্দা পিসি পৌঁছে গেলেন প্রাণকুমারের বসার ঘরে। সেখানে তিনি কাল্টুর মুখে দেশের বৃত্তান্ত শুনছিলেন। দিদিকে দেখে বুঝলেন কিছু একটা হয়েছে। কোনো ভনিতা না করে মান্দা পিসি বললেন, আমি জোর দিয়ে বলছি, ওটা রসুনের গা গরম নয়। তবু তোমার ছেলে লালটু গেল বৌমার বগল থেকে রসুন উদ্ধার করতে। ছি ছি ছি। কি হয়েছে? সোজা হয়ে বসলেন প্রাণকুমার। বৌমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। পোয়াতি অবস্থায় এত জ্বর ভালো নয়, ডাক্তারকে খবর দাও। বলে দাঁড়ালেন না তিনি। ছোট ছেলের দিকে তাকালেন প্রাণকুমার। বললেন, অপদার্থ। কে বাবা? কাল্টু সরল গলায় জানতে চাইল। উত্তর না দিয়ে বাইরের দরজা দিয়ে বারান্দায় আসতেই প্রবালকে দেখতে পেয়ে ডাকলেন, শোন, এক্ষুনি বগলা ডাক্তারকে নিয়ে আয়, আমার কথা বলবি। প্রবাল অবাক হলো। কারো শরীর খারাপ? যা বললাম তাই কর, অপদার্থ। বগলা ডাক্তার এলএমএফ। শীত, গ্রীষ্ম, বর্ষা ধুতির ওপর কোট পরেন। 70-এর ওপর বয়স। প্রবালের সঙ্গে এসে জিজ্ঞাসা করলেন, প্রেশার বেড়েছে? আগে না, আপনি আসুন। তাকে নিয়ে ভেতরের বারান্দায় পা দিয়ে প্রাণকুমার গলা তুললেন। কোথায় গেলে? সচরাচর এরকম হয় না। ভিতর বাড়িতে বসে অবাক হলেন শাশুড়ি। শাড়ি সামলে বেরিয়ে এসে বগলা ডাক্তারকে দেখে ঘোমটা টানলেন অনেকটা। প্রাণকুমার বললেন, ডাক্তারবাবুকে বৌমার কাছে নিয়ে যাও। কে খবর দিল? প্রশ্নটা চট করে মুখ থেকে বেরিয়ে এলো। আমি। ঠোঁট উল্টে শাশুড়ি বগলা ডাক্তারকে বললেন, আসুন। দরজা খুলে ভেতরে ঢুকে বললেন,
মিছি আপনাকে কষ্ট দিল। মুখে বললেই দুটো বড়ি দিয়ে দিতে পারতেন। বগলা ডাক্তার বসার জায়গা না পেয়ে বিছানার একধারে বসে নাড়ি দেখলেন, কপালে হাত রাখলেন। বাহ, জ্বর যে অস্বাভাবিক। তারপর একটু ঝুঁকে বললেন, মা মুখটা খোলো, জিভ দেখব। পৃথা কোনো সাড়া দিল না। বাক্স খুলে স্টেথো বের করে বুকে চেপে চেপে বোঝার চেষ্টা করলেন বগলা ডাক্তার। তারপর বললেন, একটু পাশ ফিরিয়ে দিন তো। শাশুড়ি অনেক কষ্টে পৃথাকে পাশ ফিরিয়ে দিলে পিঠ পরীক্ষা করলেন। কোন ডাক্তার দেখছে? জ্বর তো সবে আজ এলো। আহা, অ্যাডভান্স স্টেজ, বাচ্চা হবে। ডাক্তার দেখাচ্ছেন না? না, তেমন কাউকে দেখানো হয়নি। অন্যায় করেছেন। চোখের পাতা টেনে দেখলেন বগলা ডাক্তার। তারপর বললেন, প্রাণকুমার বাবুকে ডাকুন। থার্মোমিটার বের করলেন তিনি। শাশুড়ি স্বামীকে ডেকে নিয়ে এলে বগলা ডাক্তার বললেন, দেখুন, আমি ভালো বুঝছি না। জ্বর 104-এর ওপর, তার ওপর ভয়ঙ্কর রক্তহীনতায় ভুগছে। নিয়মিত খাওয়া দাওয়া করতো না? বাহ, খাবে না কেন? শাশুড়ি পাল্টা প্রশ্ন করলেন। প্রাণকুমার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? অনেক কিছু হতে পারে, শরীর অত্যন্ত দুর্বল। আপনি আজই ওকে হসপিটালে ভর্তি করুন। ডাক্তার দেবব্রত নাগকে আমার কথা বলবেন। খুব ভালো ডাক্তার। বাড়িতে ফেলে রাখলে। বগলা ডাক্তার কথা শেষ করলেন না। প্রাণকুমার জিজ্ঞাসা করলেন, বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো? বাড়িতে থাকলে বলবো হবে। অ্যাম্বুলেন্সে চেপে পৃথাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বগলা ডাক্তার পাঠিয়েছেন শুনে ডাক্তার দেবব্রত নাগ ভর্তির পর নিজে এসে পরীক্ষা করলেন পৃথাকে। তাকে স্যালাইন দেওয়া শুরু হলো, একটু বাদে অক্সিজেনও। ঘণ্টাখানেক পরে প্রাণকুমারকে ডেকে পাঠালেন তিনি। ছেলেরা আসেনি, প্রবাল এসেছিল সঙ্গে। প্রাণকুমারকে বসতে বলে ডাক্তার নাগ জিজ্ঞাসা করলেন, আপনার কে হন উনি? চেয়ারে বসে প্রাণকুমার বললেন, পুত্রবধূ। এরকম ভয়ঙ্কর অবস্থা কি করে হলো? কি অবস্থা? ডাক্তার নাগ এক মুহূর্ত প্রাণকুমারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার পুত্র এসেছে? না, সে পুনেয় থাকে, এয়ারফোর্সে চাকরি করে। ও, ওর তো বাচ্চা হতে বেশি দেরি নেই। কোনো ডাক্তার দেখিয়েছেন? না, আমার স্ত্রী ওকে দেখাশোনা করছেন। দেখুন, আমার উচিত আপনার বিরুদ্ধে থানায় রিপোর্ট করা। মেয়েটি যে নিয়মিত খেত না বা খাবার দেওয়া হতো না তা জানা সত্ত্বেও আপনি চুপচাপ ছিলেন। ওর শরীরে রক্ত নেই বলা যেতে পারে। পরীক্ষার পর রিপোর্ট পাবো। হিমোগ্লোবিন 6-এ নেমে এসেছে বলে আমার ধারণা। কনসিভ করার পর ওকে কোনো ডাক্তারও দেখাননি। আপনারা কি চেয়েছিলেন উনি মারা যান? না, তা চাইবো কেন? আসলে বাড়ির অন্দরমহলের ব্যাপারে আমি নাক গলাই না। আমার স্ত্রী যে এতখানি ভুল করছেন আমি বুঝতে পারিনি। বগলাদা পাঠিয়েছেন বলে আমি চুপচাপ থাকছি। যান, বাড়ি যান। ওর ঠিক কি হয়েছে ডাক্তার নাগ? রিপোর্ট হাতে পেলে সঠিক বলতে পারবো, তবে আমার সন্দেহ হচ্ছে টাইফয়েড। সে কি? আবার বিকলাইও হতে পারে। বেশ কিছুদিন এখানে চিকিৎসার জন্য থাকতে হবে ওকে। আপনি যাওয়ার আগে অফিসে দেখা করে যান। দরজার ওপাশে দাঁড়িয়ে প্রবাল ডাক্তারের কথাগুলো শুনছিল। চেয়ারের শব্দ হতে দ্রুত সরে গেল থামের ওপাশে। একটু পরে প্রাণকুমারকে সে হেঁটে যেতে দেখল অফিস ঘরের দিকে। তারপরে ডাক্তার নাগকে যেতে দেখল সে। খানিকটা দূরত্ব রেখে অনুসরণ করে সে ওকে হল ঘরে ঢুকতে দেখল। সেখানে পাশাপাশি বিছানায় রোগীরা শুয়ে আছে। পৃথার পাশে দাঁড়ানো নার্সের সঙ্গে কথা বললেন ডাক্তার নাগ। নার্স দৌড়ে চলে গেল ভেতরের ঘরে। ফিরে এলো একটা ছোট্ট ট্রে নিয়ে। তা থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ তুলে অ্যাম্পুল ভেঙে ওষুধ টেনে নিয়ে পৃথার শরীরে দিয়ে দিলেন তিনি। সরে এলো প্রবাল। এখন তার মনে হচ্ছিল ঘটনাটা প্রণব কুমারকে এখনই জানানো দরকার। প্রাণকুমার দাঁড়িয়েছিলেন অফিস ঘরের সামনে। প্রবালকে দেখে বিরক্ত হয়ে বললেন, কোথায় ঘুরে বেড়াও? এখন এখানে থেকে কোনো লাভ নেই। বিকেলে এসে খবর নিতে বলল, চলো। প্রণব দাদাকে খবর দেবেন না? খবর পেয়ে সে কি করবে? অত দূর থেকে আসতে পারবে? ছুটিই পাবে না।
বৌদিদির যদি কিছু হয়ে যায়? কিছু হয়ে যায় মানে? নার্সরা বলছিল বাঁচার চান্স খুব কম। বলছিল? তারা ডাক্তারের চেয়ে বেশি জানে? শুনলাম, তাই বললাম। কয়েক মিনিট হাঁটার পর প্রাণকুমার বললেন, বেশি কথা বলার দরকার নেই। বৌমার শরীর খারাপ হয়েছে এটুকু বললেই হবে। আমি বলবো? হ্যাঁ, তুমি বলবে। টেলিফোন নাম্বার আমার ডায়েরিতে লেখা আছে। বাড়ি গিয়ে দেব। কয়েক পা চুপচাপ হেঁটে বললেন, কথাটা বাড়ির কাউকে বলার দরকার নেই। বহু চেষ্টা করেও পুনেতে লাইন পেল না প্রবাল। ফিরে এসে প্রাণকুমারকে জানাতে তিনি বললেন, অপদার্থ, চলো আমার সঙ্গে। টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে তিনি অনুরোধ করতে অপারেটর বলল, অনেক চেষ্টা হয়েছে, লাইন লাগছে না। ও, আরেকবার দেখা যেতে পারে কি? অপারেটর চেষ্টা করা মাত্র তার মুখে হাসি ফুটল। ফোনটা ধরুন। প্রাণকুমার রিসিভার তুলে নাম্বার মিলিয়ে নিয়ে ছেলের নাম ডেজিগনেশন জানিয়ে বললেন, খুব জরুরি, ওর সঙ্গে কথা বলতে চাই। লোকটা ইংরেজিতে তাকে অপেক্ষা করতে বললে তিনি ইশারায় প্রবালকে ডেকে বললেন, তুমি কথা বলো। বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট আড়াই পর প্রণব কুমারের গলা শুনে প্রবাল চেঁচালো, দাদা, আমি প্রবাল, শিলচর থেকে বলছি। হ্যাঁ, বল। বৌদি খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন, কোনো জ্ঞান নেই। তুমি কি এখন আসতে পারবে? কবে ভর্তি হয়েছে? আজ সকাল থেকেই। বলা মাত্র লাইন কেটে গেল। অপারেটর রিসিভার নিয়ে কয়েকবার হ্যালো হ্যালো বলে রিডায়াল করে বলল, পাওয়া যাচ্ছে না। বিল মিটিয়ে দিয়ে প্রাণকুমার ঘড়ি দেখলেন। আমি হাসপাতালে যাচ্ছি। লাইনটা কেটে যাওয়ায় সব কথা বলা হলো না। যা বলার তা তো বলেই দিয়েছ, আর যেভাবে চেঁচিয়েছ তাতে শিলচরের কারো শুনতে বাকি নেই। অপদার্থ। বৌদিদের বাবা মাকে খবরটা দেবেন না? সময় হলেই দেব। একটা রিক্সা দাঁড় করিয়ে প্রণব কুমার চলে গেলেন। ঠিক তখনই এক্সচেঞ্জ থেকে একজন বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, এই যে, আপনি পুনায় ফোন করেছিলেন না, আপনার ফোন এসেছে। দৌড়ালো প্রবাল। অপারেটর রিসিভারটাকে দেখিয়ে দিতে প্রবাল সেটা কানে চেপে বলল, হ্যালো। অত চেঁচাচ্ছিস কেন? প্রণব কুমারের গলা। বৌদির কি হয়েছে? অনেক কিছু। শরীরে রক্ত নেই, খুব জ্বর, বেহুঁশ। বাচ্চা হবে তো, এখন যদি টাইফয়েড হয় তাহলে খুব মুশকিল। গুছিয়ে বলতে পারছিল না প্রবাল। ওর বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছে? না। আমাকে খবরটা দিতে কে বলল তোকে? কর্তাবাবু। তিনি বলেছেন বাড়িতে না জানাতে। বলেই কৌতূহলী হলো প্রবাল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? কি? তুমি কি আসতে পারবে? দেখি ছুটি পাবো কিনা তা তো জানি না। আর আমি তো ডাক্তার নই, গিয়েই বা কি কাজে লাগবো? শেষের কথা প্রণব কুমার নিচু গলায় বলল। আরেকটা কথা জিজ্ঞাসা করব? তাড়াতাড়ি বল। মানে পূর্ণিমা দিদি কেমন আছে, তোমার কাছে আছে তো? কয়েক সেকেন্ড চুপচাপ থেকে প্রণব কুমার বলল, এখন সে তার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু কথাটা কাউকে বলার দরকার নেই, রাখলাম। তাজ্জব হয়ে গেল প্রবাল। পূর্ণিমা দিদির জন্য এ বাড়িতে এত অশান্তি হলো। সবাই জানলো সে পুনে প্রণব কুমারের কাছে চলে গেছে, অথচ তার পরের খবরটা কেউ রাখলো না। পূর্ণিমা দিদির শ্বশুরবাড়ি মানে আলিপুরদুয়ার। প্রবালের মনে হলো কর্তামশাইকে খবরটা জানানো দরকার। উনি চলে যাওয়ার পর প্রণব কুমার ফোন করে খবর নিয়েছেন, এটা শুনলে উনি খুশি হবেন। সে হাসপাতালের পথে হাঁটতে লাগলো। পৃথার অবস্থার কোনো উন্নতি হয়নি। রিপোর্ট দেখে ডাক্তার দেবব্রত নাক জানালেন, অসুখটা টাইফয়েডই। জ্বর কমবার পরেও বহুদিন ওর দুর্বলতা থাকবে। এখন যা শরীরের অবস্থা, আরো দিন তিনেক না কাটলে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। প্রাণকুমারকে নার্স বলল, আপনাদের বাড়িতে কোনো মহিলা নেই? আছে। কেন? আশ্চর্য, পেশেন্টকে এক বস্ত্রে এনে ভর্তি করিয়ে দিলেন, কিন্তু তারা একবারও ভাবলেন না ওই এক শাড়ি জামায় সে কতক্ষণ থাকবে। ওর চিরুনি, টুকটাক প্রয়োজনীয় জিনিসও আপনারা দিয়ে গেলেন না। ফল টলের কথা ছাড়ুন,
এখন ওসব খাওয়ার ক্ষমতাও নেই, কিন্তু মিনিমাম প্রয়োজনের দিকটা তো দেখবেন। নার্স বিরক্ত হয়ে চলে গেলে প্রাণকুমার বারান্দায় এসে দাঁড়ালেন। ডাক্তার এখনো আসেননি। তার মনে হলো নার্স কোনো মন্দ কথা বলেনি, ওগুলো বাড়ি থেকেই দেওয়া উচিত ছিল। এই সময় প্রবালকে দেখতে পেলেন, কাছে এসে বললেন, সোজা বাড়ি চলে যাও, রিকশায় যাবে আসবে। বৌমার শাড়ি জামা চিরুনি যা যা লাগে তা মেয়েদের সঙ্গে কথা বলে নিয়ে এসো। মাথা নাড়ল প্রবাল। দাদা আবার ফোন করেছিল, বললেন পূর্ণিমা দিদি শ্বশুর বাড়িতে চলে গেছেন। প্রাণকুমার চমকে উঠলেন, তাকালেন প্রবালের দিকে, তারপর জিজ্ঞাসা করলেন, তুমি জিজ্ঞাসা করলে না সে নিজের থেকে বলল? তখনই খেয়াল হলো প্রবালের, প্রণব কুমার তাকে নিষেধ করেছিল কথাটি কাউকে না বলতে। সে উত্তেজনায় বলে ফেলেছে, অতএব এখন তাকে মিথ্যে বলতে হলো। আমি কেন জিজ্ঞাসা করব? বৌদিদির কথা বলতেই উনি বললেন। খবরদার, এই কথা যদি বাড়ির কেউ জানে তাহলে তোমাকে ঘাট ধরে বের করে দেব। কেউ জানবে না। প্রবাল দ্রুত রিকশার সন্ধানে চলে গেল। হাসপাতাল চত্বরে একটা বেঞ্চ দেখে সেখানে বসলেন প্রাণকুমার। যেদিন পৃথাকে নিয়ে প্রণব কুমার দিরাগমনে গেল সেদিনও কেউ বুঝতে পারেনি যে কয়েক ঘন্টা পরে পূর্ণিমাকে পাওয়া যাবে না। বিধবা এই আত্মীয়টিকে তিনি আশ্রয় দিয়েছিলেন স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও। শ্বশুরবাড়িতে সে বিধবা অবস্থায় নিরাপদ নয় বুঝেই ওকে রক্ষা করতে চেয়েছিলেন। মান্দা তাকে বলতেন বিয়ের আগে থেকেই নাকি পূর্ণিমা প্রণব কুমারের প্রতি আসক্ত হয়েছিল। ওর বিয়ে হয়ে যাওয়ায় এসব নিয়ে তারা মাথা ঘামায়নি। তারপর প্রণব কুমার ফোর্সে চাকরি পেয়ে চলে যেতে ব্যাপারটা শেষ হয়ে গিয়েছিল। পূর্ণিমা বিধবা হয়ে আসার পর প্রণব কুমার এই ছুটিতেই তাকে অনেকদিন বাদে দেখল। অতএব অতীতে যদি মন দেওয়া নেওয়া করেও থাকে তা পৃথাকে বিয়ের পর ধামাচাপা পড়ে যাওয়ার কথা। পূর্ণিমা যে ওর কাছে চলে গিয়েছে এই খবরটা প্রণব কুমারই দিয়েছিল। বাবাকে নয়, মাকে চিঠি লিখেছিল সে। পূর্ণিমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, সে আমার এখানে চলে এসেছে। তার উত্তরে ওর মা নয়, তিনি লিখেছিলেন, আমার বাড়িতে তোমাদের আর কখনোই আসার দরকার নেই। তারপর প্রণব কুমার কোনো চিঠিও লেখেনি। সেই ছেলে আজ প্রবালকে জানিয়েছে যে পূর্ণিমা তার শ্বশুরবাড়িতে চলে গিয়েছে। শ্বশুরবাড়িতে লোকজন তাকে গ্রহণ করলো। এখনো তিনি ভেবে পান না ওই মেয়ে শিলচরে থেকে পুনে গেল কি করে। আর আলিপুরদুয়ারে নিশ্চয়ই প্রণব কুমার তাকে পৌঁছে দিয়ে আসেনি, সে একাই চলে এসেছে। অন্তত দুবার ট্রেন বদলাতে হয়েছে তাকে। যাওয়ার সময় এখান থেকে বাসে যেতে হয়েছে, বাস বদল করে কুচবিহারে, সেখান থেকে ট্রেন ধরে কলকাতায়, কলকাতা থেকে বোম্বাইতে গিয়ে আবার ট্রেন বদলে পুনে। ধরে নেওয়া যেতে পারে ওর কাছে যা টাকা ছিল তাতে ট্রেনের টিকিট হয়ে গিয়েছিল। কিন্তু অচেনা পথে একা মেয়ের যেতে সাহস হবে না যদি প্রণব কুমার পেছনে না থাকে। তার মাঝে মাঝে সন্দেহ হয় পৃথাকে বাপের বাড়িতে রেখে প্রণব কুমার কোনো নির্দিষ্ট জায়গায় পূর্ণিমার সঙ্গে দেখা করে তাকে নিয়ে পুনে গিয়েছিল। খবরটা নিশ্চয়ই পৃথা বা তার বাবা জানে না, জানলে তার প্রতিক্রিয়া হতোই। এখন কথা হলো পূর্ণিমা প্রণব কুমারের কাছ থেকে চলে এলো কেন? আর চলে এলে তার মাথা গোঁজার জায়গা ছিল দুটো। শিলচরের বাড়ির দরজা তার জন্য বন্ধ, সে কথা সে জানত। তার লেখা চিঠি নিশ্চয়ই সে দেখেছে। অতএব আলিপুরদুয়ারে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কিন্তু কি এমন সমস্যা হলো যে ওরা দুজনে একসঙ্গে থাকতে পারলো না? প্রাণকুমার ভেবে পাচ্ছিলেন না। দুটো রিকশা একসঙ্গে হাসপাতাল চত্বরে ঢুকছে দেখে ভালো করে তাকালেন প্রাণকুমার। একটায় বসে আছে প্রবাল, হাতে চটের থলি। দ্বিতীয়টায় তার স্ত্রী এবং মান্দা। দুজনের ঊর্ধ্বাঙ্গে এই গরমেও সুতির চাদর জড়ানো। প্রাণকুমার এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা? মান্দা রিকশা থেকে নেমে বললেন, বৌমাকে দেখতে এলাম। এখন দেখার কিছু নেই, শরীরে নল জড়িয়ে শুয়ে আছে। প্রাণকুমার কথাটা বলতেই তার স্ত্রী ঝাঁঝিয়ে উঠলেন, কি এমন হয়েছে যে নল জড়িয়ে শুতে হবে? আমাদেরও তো কত অসুখ বিসুখ হয়েছে, কখনো হাসপাতালে কেউ নিয়ে যায়নি, আর নিয়ে গিয়ে সারাদিন এখানে হন্যে হয়ে বসেও থাকেনি। যে শুনবে সেই বলবে শ্বশুর বৌমার জন্য কত চিন্তিত, অথচ বাড়ির মেয়েদের কোনো হুঁশ নেই। চল প্রবাল। পৃথাকে দেখে মান্দাপিসি খুব চিন্তায় পড়লেন।
নার্সকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো মেয়ে, ভালো হয়ে যাবে তো? হবে, তবে সময় লাগবে। পেটের বাচ্চাটা? ওটার জন্যই তো যত চিন্তা। জিনিসপত্র নিয়ে এসেছেন? প্রবাল সেগুলো নার্সের হাতে তুলে দিলে নার্স বলল, দিন রাতের জন্য আয়া রাখতে হবে, অফিসে গিয়ে বলুন। প্রাণকুমারের স্ত্রী জানতে চাইল, আয়া কেন? 24 ঘন্টা তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। অন্যান্য পেশেন্ট আছে, অন্য কাজও আছে। তাছাড়া ওর মলমূত্র পরিষ্কার করা আমাদের কাজ নয়। নার্স চলে যেতেই প্রাণকুমারের স্ত্রী বললেন, কিরকম দিমাগ দেখলেন? শুধু যেন তেন উপায়ে টাকা খরচ করাবার মতলব। বেরিয়ে এসে বাইরে দাঁড়ানো প্রাণকুমারকে মান্দা বললেন, দেখে একটু ভালো লাগলো না। ওর বাবাকে খবর পাঠানো হয়েছে? প্রাণকুমারের স্ত্রী বললেন, তিনি খবর পেয়ে এসে মেয়েকে সারিয়ে দিতে পারবেন? আমি ভাবছি অন্য কথা। কি? প্রাণকুমার জানতে চাইলেন। শুনেছি টাইফয়েড হলে মাথায় টাক পড়ে যায়। বৌমার যদি টাক পড়ে যায়, তাহলে পেটেরটারও তো টাক হবে। পড়লে পড়বে, প্রাণকুমার বললেন। তোমরা বাড়ি যাও। তার স্ত্রী মুখ বেঁকালেন। এতদিন পরে বাড়ি থেকে বের হলাম, রিকশায় একটু ঘুরে কালীবাড়িতে আরতি না দেখে ফিরব? ওরা চলে যাওয়ার পর ডাক্তারের দেখা পেলেন প্রাণকুমার। ডাক্তার বললেন, খুব স্লো উন্নতি হচ্ছে। যাক, একটু স্বস্তি পেলেন প্রাণকুমার। প্রবাল পেছনে ছিল। নার্স যে আয়ার কথা বলেছিল তা মনে করিয়ে দিল। প্রাণকুমার বললেন, আমাকে না জানালে আমি জানবো কি করে? সেই ব্যবস্থা অফিসকে বলে করলেন প্রাণকুমার। তারপর প্রবালকে বাড়ি ফিরে যেতে বলে রিকশা নিয়ে টেলিফোন এক্সচেঞ্জে গেলেন। এসে শুনলেন আজ সব লাইন ডাউন হয়ে গেছে, কোথাও ফোন করা যাবে না। ভাবলেন এটাই ঈশ্বরের ইচ্ছে। ডাক্তারবাবুকে দুশ্চিন্তায় ফেলতে তিনি আজ রাত্রে আর চান না। কাল দেখা যাবে। পৃথার চেতনা ফিরে এলো, কথাও বলতে পারল। ডাক্তার নাগ একজন গাইনিকে কল দিয়ে তাকে পরীক্ষা করালেন। তিনি 2টো ওষুধ প্রেসক্রাইব করলেন। জানালেন সুস্থ হয়ে গেলেও পেশেন্টকে 24 ঘন্টা শুয়ে থাকতে হবে। হাঁটাচলা করলে শিশুর ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার নাগ প্রাণকুমারকে ব্যাপারটা জানাতে চিন্তায় পড়ে গেলেন তিনি। পৃথাকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তার বিছানায় শুইয়ে রাখলে দুবেলা আয়া রাখতে হবে। এখানটায় তীব্র আপত্তি জানাবেন তার স্ত্রী। প্রথমত, প্রণব কুমার টাকা পাঠানো দূরের কথা, এবার গিয়ে একটা চিঠির পরে আর কোনো যোগাযোগ রাখেনি। দ্বিতীয়ত, আয়ারা সাধারণত উঁচু শ্রেণীর পরিবার থেকে আসে না। তাদের রোজ তোয়াজ করার বাসনা তার হবে না। এই খবরের কথা প্রাণকুমার না ভাবলেও ভদ্রমহিলা ভাববেন। বাড়িতে না নিয়ে গিয়ে হাসপাতালে রাখলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ডাক্তার নাগ চাইছেন না আপাতত সুস্থ কোনো মানুষের জন্য একটা বেড আটকে থাকুক। শিলচর শহরে কোনো নার্সিংহোম তখনও হয়নি। সেক্ষেত্রে গুয়াহাটিতে পৃথাকে নিয়ে যাওয়া যেতেই পারে। কিন্তু তার ধকল পৃথা নিতে পারবে কিনা সেই সন্দেহ ডাক্তার নাগেরও আছে। পৃথা এখন বিছানায় উঠে বসতে পারছে, আয়ার হাত ধরে টয়লেটেও যাচ্ছে। শরীর থেকে নলগুলো খুলে ফেলা হয়েছে, কিন্তু তার শরীরের নিম্নভাগ বেশি স্ফীত দেখাচ্ছে। প্রচণ্ড দুর্বল সে। প্রাণকুমার কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পৃথার শারীরিক সংকট কেটে গেলে তিনি ওর বাবাকে ফোন করেছিলেন। বলেছেন বৌমা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু এখন ভালো আছে। ডাক্তারবাবু জানতে চেয়েছিলেন কি হয়েছিল। প্রাণকুমার জবাব দিয়েছিলেন, এমন কিছু নয়, সামান্য জ্বর। আজ তার মনে হলো সমস্যার সমাধান ভালোভাবে হতে পারে যদি তিনি পৃথাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। গুয়াহাটিতে নিয়ে গিয়ে নার্সিংহোমে রাখার খরচও বেঁচে যাবে, আবার বাবা ডাক্তার হওয়ায় কিছুটা নিরাপদে থাকতেও পারবে। কিন্তু এত দূরের এই বাসযাত্রার ধকল সে সামলাতে পারবে কিনা তা তিনি বুঝতে পারছিলেন না। বাইরের ঘরের দরজায় চোখ পড়তেই তিনি চমকে উঠলেন। কিছু বলার আগেই প্রণব কুমার এগিয়ে এসে তাকে প্রণাম করল। প্রাণকুমার গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, আমার চিঠি পড়নি? পড়েছি, আপনারা আমাকে ভুল বুঝেছেন, প্রণব কুমার বলল।
ভুল? ব্যঙ্গাত্মক হাসি ফুটল প্রাণকুমারের মুখে। সেটা চিঠি লিখে জানিয়ে দিলেই হতো। তাতেও আপনাদের ভুল ভাঙত না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যতই চেপে রাখার চেষ্টা হোক, বদরক্ত শরীর থেকে বের হবেই। এ বাড়িতে আসার সাহস হলো কোত্থেকে? আপনি আমাকে বলতে দেবেন? কি বলবে তুমি? প্রাণকুমার ভেতরের দরজার দিকে তাকালেন। কপাল ভালো, বর্ডার পেরিয়ে আসা দুই ছেলে এখন গুয়াহাটিতে বেড়াতে গিয়েছে। পূর্ণিমা কোনো খবর না জানিয়ে আমার ওখানে চলে গিয়েছিল। তার মতো বাইরে না বের হওয়া মেয়ে যে কিভাবে পারল, তা আমাকে অবাক করেছিল। আমি শুনতে চাই না। শুনতে হবেই। কেন শুনবো? সদ্য বিয়ে করে বিধবা বোনকে নিয়ে ওখানে থেকেছ, আর আমাকে তার গল্প শুনতে হবে? পুরোটা শোনার পর আপনি যা বলার বলবেন। আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এসেছে। সে পরিষ্কার বলেছিল, বৈধব্য জীবন সে আর সহ্য করতে পারছে না। এ বাড়িতে মা ওর উপর খুব অত্যাচার করছে। সে স্বাভাবিক জীবনযাপন করতে চায়। ভেবেছিলাম দুদিন বাদে আপনাকে সব জানিয়ে ওকে ফেরত পাঠাবো, কিন্তু তার মধ্যেই সে মাছ মাংস রান্না করে বেশ তৃপ্তির সঙ্গে খেতে লাগলো। বিয়ের পর যে রঙিন শাড়ি পরতো তার কয়েকটা নিয়ে গিয়েছিল, সেগুলো পরতে লাগলো। দেখে মনে হতো এত আনন্দে সে কখনো থাকেনি। একটু থামলো প্রণব কুমার, তারপর বলল, আমার কোয়ার্টার্সে দুটো শোয়ার ঘর, তার একটায় থাকতো সে। দুবেলা ভালো মন্দ রান্না করত। আমার খাওয়ার সমস্যা থাকলো না। তখন মনে হলো ওকে জোর করে এখানে পাঠালে ওর জীবন আবার অন্ধকারে ঢেকে যাবে। ওর মনের ওপর ভয়ঙ্কর চাপ পড়বে। তাই ওর ওখানে যাওয়ার খবরটা আমি আপনাকে দিয়েছিলাম। আপনি সেটা মেনে নিতে পারেননি। কোনো সুস্থ মানুষ পারে না। বিধবা বোন মাছ মাংস খেয়ে রঙিন শাড়ি পরে যদি আনন্দ পায়, তাহলে আমি যখন আবার বিয়ের কথা বলেছিলাম, তখন রাজি হলো না কেন? ভুল করেছিল। পরে সেটা বুঝতে পেরেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। আমি কথা বিশ্বাস করি না। তুমি ওকে লোভ দেখিয়েছিলে। বাহ, চমৎকার! আপনি কি জানেন ও ৩-৪ মাস আগে আমার ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে? শুনেছি, কিন্তু বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে। কেন? ও এখন কোথায় আছে? আলিপুরদুয়ারে, ওর শ্বশুর বাড়িতে। এত নোংরামি করার পর ওর ভাসুর, ওর যা ওকে ঘরে নেবে? তাদের বোধহয় নোংরামি বলে মনে হয়নি। আপনি খোঁজ নিন। নেব। তা হঠাৎ তাকে চলে যেতে বাধ্য করলে কেন? ওর মনে আমার সম্পর্কে দুর্বলতা বাড়ছিল। রাত্রে নিজের ঘরে যেতে চাইতো না। বাকিটা আমি আপনাকে বলতে পারবো না। আমি তাকে অনেক বলেছি, ও আমার সম্পর্কিত বোন, আমি বিবাহিত, আমাদের মধ্যে ওসব হতে পারে না। কিন্তু দেখলাম ও ক্রমশ ক্ষিপ্ত হয়ে উঠছে। উপায় ছিল না, আমাকে রুক্ষ হতে হলো। জোর করে ওকে ট্রেনে তুলে দিয়েছিলাম টিকিট করে। এইসব গল্প যদি তুমি ভেতর বাড়ি গিয়ে করো, তাহলে কি মনে করছো ওরা বিশ্বাস করবে? তোমার স্ত্রী এখানে পড়ে রইল। একটা টাকা দূরের কথা, একটা চিঠি তাকে লিখেছ? কদিন দেখেছিল সে তোমাকে? 7 দিন? 7 দিনের কথা সে সারা জীবন মনে রাখবে? খিচিয়ে উঠলেন প্রাণকুমার। আমি তো তাকে পুনে নিয়ে যেতে চেয়েছিলাম। যদি জানতাম তুমি বিধবা বোনকে নিয়ে যাবে, তাহলে বৌমাকেই পাঠাতাম। যাক, কি মনে করে এসেছ? আপনার বৌমা এখন কেমন আছে? তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। সেই অধিকার তুমি হারিয়েছ। সে কি এই বাড়িতেই আছে? জেনে কি করবে? তোমার মা তোমাকে দেখা করতে দেবেন? আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না? না। বেশ, সে যদি দেখা করতে না চায় তাহলে আমি মেনে নেব। ঠিক আছে, আমি তার কাছ থেকে জেনে নিয়ে তোমাকে জানাবো। প্রাণকুমারের কথা শেষ হওয়া মাত্র তার স্ত্রী এবং মান্দা পিসি ভেতরের দরজা দিয়ে ঘরে ঢুকলেন। মান্দা পিসি বললেন, অমন লক্ষ্মীর মতো বউকে এখানে ফেলে রেখে তুই বিধবা বোনের সঙ্গে ঘর করছিস? তোর কি লজ্জাও করে না? প্রাণকুমারের স্ত্রী বললেন, ওকে ওই বিধবাটাকে সঙ্গে এনেছে। যদি তাকে নিয়ে এ বাড়িতে ঢোকে, তাহলে আমি গলায় দড়ি দেব। মান্দা পিসি বললেন, তুমি নিজের গলায় দড়ি দেবে কোন দুঃখে? তাকে বিষ খেতে বলো।
ছি ছি ছি। প্রাণকুমারের স্ত্রী বললেন, গতবারেই সন্দেহ হয়েছিল। এত হাসাহাসি, ছুটিতে এলেই তার চেহারা বদলে যাওয়ার পেছনে কারণ আছে। দিদি বলতো, কিন্তু আমি বিশ্বাস করিনি। ভাবলাম বিয়ে থা দিলে মাথা থেকে পেতনি নামবে। ও মা, তাকে যে পেছন পেছন নিয়ে যাওয়ার কৌশল করা হয়েছে তা এক বিন্দু টের পাইনি। প্রাণকুমার ধমক দিলেন, আর চেঁচিও না, পাড়ার লোকজন এখনো জানে না, জানলে টেকা যাবে না। শোনো, তুমি হোটেলে উঠলে আমি স্বস্তি পেতাম, কিন্তু তাতেও লোকলজ্জা বাড়বে। তুমি আজকের দিনটা এই বাড়িতেই থাকো, এখানেই স্নান খাওয়া করবে, ভুলেও ভেতরে যাবে না। তারপর মহিলাদের দিকে তাকিয়ে বললেন, যাও তোমরা। বেলা 11:30 নাগাদ বাইরের বারান্দায় চুপচাপ বসেছিল প্রণব কুমার। প্রবাল এলো হাসপাতাল থেকে। প্রণব কুমারকে দেখে সে অবাক। কাছে এসে বলল, আরে, কখন এলে? গম্ভীর গলায় প্রণব কুমার বলল, সকালে। বৌদিদি এখন অনেক ভালো, আজ ভাত খেয়েছে অনেকটা, আমার সঙ্গে গল্প করলো। প্রবাল বলল, তোর সঙ্গে কখন কথা হলো? একটু আগে, আমি তো হাসপাতাল থেকে আসছি। হাসপাতাল? অবাক হলো প্রণব কুমার। সে এখনো হাসপাতালে আছে নাকি? হ্যাঁ, টাইফয়েড হয়েছিল তো, খুব দুর্বল। তারপর ডাক্তার বলেছে নড়াচড়া করলে পেটের বাচ্চার ক্ষতি হবে। বলে প্রবাল ভেতরে চলে গেল। প্রণব কুমার মাথা নাড়ল। প্রাণকুমার তাকে জানতে দেননি যে পৃথা এখনো হাসপাতালে রয়েছে। এমনভাবে বলেছেন সে এই বাড়িতেই আছে। বোঝাই যাচ্ছে তিনি তাকে পৃথার কাছে যেতে দিতে চাচ্ছেন না। সে ঠিক করলো পৃথা কোথায় আছে তা সে জেনেও না জানার ভান করবে। প্রাণকুমার নিশ্চয়ই বিকেলে গিয়ে পৃথাকে জিজ্ঞাসা করবেন সে তার স্বামীর সঙ্গে দেখা করতে চায় কিনা। প্রশ্নটা করার কারণ একটাই, পৃথাকেও বলা হয়েছে পূর্ণিমার পুনে গিয়ে থাকার ব্যাপারটা। নিশ্চয়ই নানান রং চড়িয়ে বলা হয়েছে। তাই এখন যদি পৃথা জানায় তার দেখা করার ইচ্ছে নেই, তাহলে আর এখানে না থেকে রাত্রের বাসে চলে যাবে সে। এবারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাবে সেক্ষেত্রে। স্নান খাওয়া বাড়ির বাইরের ঘরেই করতে হলো। দীর্ঘ যাত্রার ক্লান্তি ছিল। তক্তাপোষে শুয়ে পড়ল প্রণব কুমার। ঘুম ভাঙালো প্রবাল। বলল, কর্তাবাবু হুকুম দিয়েছেন তোমাকে যেন কোনো কথা না বলি। তুই বলিসনি তো হাসপাতালে ওর থাকার কথা বলে দিয়েছিস? মাথা খারাপ? আমি এখন অনেক ভেবেচিন্তে কথা বলি। যাই। সন্ধ্যে 7:30টায় ফিরে এলেন প্রাণকুমার। তখনও শুয়েছিল প্রণব কুমার। তাকে দেখে উঠে বসল সে। প্রাণকুমার বললেন, ডাক্তারকে সব কথা বললাম। তিনি বললেন বৌমার এমন কথা শোনা উচিত নয় যা তাকে মানসিক আঘাত দেবে। ও, এখন তুমি কি করবে? তাহলে আজ রাত্রেই ফিরে যাব। সেটাই ভালো। আমি আলিপুরদুয়ারে খোঁজ খবর নেই। তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তাহলে মনে করব তোমার কোনো দোষ নেই। বৌমাকেও বুঝিয়ে বলবো। এই সময় ওর শরীরে বা মনে কোনো আঘাত লাগলে বিপদ হতে পারে। সবকিছু ঠিক থাকলে আমি তোমাকে জানাবো। তখন এ বাড়িতে এসো। এগিয়ে গিয়ে সুটকেস খুলল প্রণব কুমার। ওর জন্য আপনার অনেক খরচ হচ্ছে, 1,000 দিয়ে যাচ্ছি। টাকাটা বের করে টেবিলে পেপার ওয়েট চাপা দিয়ে সুটকেস বন্ধ করল প্রণব কুমার। মা পিসিকে বলে দেবেন, যাচ্ছি। বাইরে বেরিয়ে রিক্সা নিল সে। হাসপাতালের পথেই প্রবালের সঙ্গে দেখা। রিক্সা থামালো। উঠে বস। কোথায় যাব? যেখান থেকে এসেছিস। কর্তাবাবু বাড়িতে ঢুকে গেছেন? হ্যাঁ, তোর ভয় নেই। ভিজিটরসদের কয়েকজন তখনও হাসপাতাল ছাড়েননি। প্রবাল প্রণব কুমারকে নিয়ে গেল পৃথার বিছানার কাছে। পৃথা টুলের উপর পা রেখে বিছানায় শুয়েছিল। প্রথমে প্রবালকে দেখতে পেল সে, তারপরে প্রণব কুমার। প্রথমে মনে হয়েছিল খুব চেনা কোনো মানুষ, তারপরেই বুঝতে পেরে অসহায় বোধ করতে লাগলো। এই লোকটা যে তার স্বামী, তার এমন শারীরিক অবস্থার জন্য যে দায়ী, সে আবার ফিরে এসেছে। কিন্তু সে শুনেছিল লোকটা 1 বছরের মধ্যে ফিরবে না। কেমন আছো? প্রণব কুমার জিজ্ঞাসা করল। ভালো। এ কি চেহারা হয়েছে তোমার?
শরীর তো অর্ধেক হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করতে না? পৃথা জবাব দেবার আগেই পাশ থেকে প্রবল বলল, না বললেই ঠিক জবাব হয়। কেন? প্রবলের দিকে তাকালো প্রণব কুমার। যা দিত তা খেতে পারত না। তুই কি করছিলি? বাইরে থেকে এনে দিসনি কেন? ওর সঙ্গে দেখা করার কোনো উপায় ছিল না। তাছাড়া আমারও তো পয়সা কোথায়? তুই গিয়ে দেখ তো ডাক্তার আছে কিনা। এই সময় নার্স এসে বলল, সময় শেষ হয়ে গেছে, এবার আপনারা চলে যান। প্রবাল বলল, দিদি, বৌদির শরীর খারাপের খবর পেয়ে দাদা আজই পুনে থেকে এসেছেন, একটু থাকতে দিন। ও, আপনি ওর হাজব্যান্ড? মাথা নাড়ল প্রণব কুমার। আপনি তো আচ্ছা লোক, বউকে এখানে মেরে ফেলার জন্য রেখে গেছেন। যাকগে, 5 মিনিট পরে চলে যাবেন। নার্স চলে যেতে প্রবাল ছুটল ডাক্তারের সন্ধানে। প্রণব কুমার দেখল পৃথা মুখ নিচু করে বসে আছে। ওর স্ফীত পেটের দিকে নজর গেল। তার সন্তান ওখানে আছে। সে বলল, জানি তুমি আমার উপর খুব রেগে আছো। হয়তো ক্ষমা করতে পারবে না, কিন্তু বিশ্বাস করো, আমি নির্দোষ। বাবা মা আমাকে ওই বাড়িতে থাকতে দিতে চাইছেন না, তাই আমি আজই ফিরে যাব। আমিও যাব, মুখ তুলে কাতর গলায় বলল পৃথা। তুমি কোথায় যাবে? এই অবস্থায় তোমার তো নড়াচড়া করাও উচিত নয়। আমি পারবো। ওসবের পরেও তুমি আমার সঙ্গে যেতে চাও? মাথা নেড়ে পৃথা হ্যাঁ বলল। ঠিক আছে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছি। প্রণব কুমার দ্রুত বাইরে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। পূর্ণিমার পুনে গিয়ে থাকার ঘটনাটা জেনেও পৃথা তার সঙ্গে যেতে চাইছে। সে কি করবে? শিলচর থেকে পুনে ওকে কোনো অবস্থাতেই নিয়ে যাওয়া সম্ভব নয়। অথচ ওর গলা শোনার পর ওকে এখানে আর রেখে যেতেও মন চাইছে না। চেহারা দেখে বোঝাই যায় পৃথা এখানে একটু আরামে ছিল না। হঠাৎ তার মনে হলো, পৃথাকে যদি কোনো রকমে ওর বাবা মায়ের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে সেবা যত্নের অভাব হবে না। কিন্তু কি করে নিয়ে যাবে? ডাক্তার প্রণব কুমারের পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, আপনি তো পুনেই থাকেন, অতদূর থেকে এখন এখানে আসার কি দরকার ছিল? প্রণব কুমার বুঝতে না পেরে বললেন, এ কি বলছেন? স্ত্রী অসুস্থ শুনেও আসবো না? বাহ, যাকে স্ত্রী বলে ভাবছেন তাকে তিল তিল করে আপনার বাবা মা মেরে ফেলছেন জেনেও হাত গুটিয়ে তো বসেছিলেন। বেচারার কপালে হয়তো আরো দুর্ভোগ লেখা আছে, তাই এ যাত্রায় বেঁচে গেল। ওকে কোথায় রাখবেন? মানে? এখন দুর্বলতা ছাড়া ওর কোনো অসুখ নেই, কিন্তু বাচ্চা না হওয়া পর্যন্ত একদম হাঁটাহাঁটি করা চলবে না। যতটা সম্ভব চেষ্টা করতে হবে শুয়ে থাকতে। আপনার বাবা বললেন আপনাদের বাড়িতে সেটা সম্ভব নয়। আপনার মা নাকি আয়াদের ঘরে ঢুকতে দেবেন না। আমার এখানে ওকে বেশি দিন রাখা সম্ভব নয়। পেশেন্ট এলেই ওকে বেড খালি করে দিতে হবে। আপনি যখন এসে গেছেন তখন ব্যবস্থা করুন। একটু ইতস্তত করে প্রণব কুমার ইচ্ছেটা ডাক্তার নাগকে জানালো। পৃথাকে ওর বাপের বাড়িতে সে নিয়ে যেতে চায়, কিন্তু বাসে যেতে হবে আর সময় লাগবে অনেক। অতক্ষণ কি পৃথার পক্ষে বসে যাওয়া সম্ভব? মাথা নাড়লেন ডাক্তার নাগ। আমি কখনোই হ্যাঁ বলতে পারি না, কিন্তু আপনি যদি ঝুঁকি নিতে চান তো নিতে পারেন। একটু ভাবলেন তিনি। যদি শুইয়ে নিয়ে যেতে পারেন আর ড্রাইভার যদি ঝাঁকুনি বাঁচিয়ে চালাতে পারে তাহলে চান্স নিতে পারেন। তাহলে অ্যাম্বুলেন্স জাতীয় গাড়ি বা প্রাইভেট কার ভাড়া করতে হয়। ওটা আপনার সমস্যা, কিন্তু রাতে নয়, কাল সকালে ওকে নিয়ে যেতে পারেন। আপনার বাবার এ ব্যাপারে সম্মতি আছে তো? ওর সাথে এ ব্যাপারে কথা হয়নি। কথা বলুন। উনি ওর পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করেছেন, খাতায় ওর নাম লেখা হয়েছে। ওর অজান্তে পেশেন্টকে নিয়ে যাওয়া ঠিক হবে না। পেশেন্ট আমার স্ত্রী, তা সত্ত্বেও নয়? কথা বলুন না, উনিও তো রাস্তা খুঁজে পাচ্ছেন না। ডাক্তার নাগ হাসলেন। আমি অফিসকে বলছি রিলিজ অর্ডার তৈরি করে রাখতে। বাইরে বেরিয়ে এসে প্রবালের সঙ্গে আলোচনা করল প্রণব কুমার। তারা হাসপাতালে খোঁজ নিয়ে জানলো অ্যাম্বুলেন্স ওই দূরত্বের জন্য পাওয়া যাবে না। রিক্সা নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে এলো ওরা।
ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানল কোনো ট্যাক্সিতেই পেশেন্টকে পুরোটা শুইয়ে নিয়ে যাওয়া যাবে না। শেষ পর্যন্ত একজন খবরটা দিল, একটা লম্বা জিপ পাওয়া যেতে পারে যার ভেতরে বিছানা করলে একজন ঠিকঠাক শুতে পারবে। জিপের সিট দুটো আড়াআড়ি নয়, লম্বালম্বি, ফলে তার উপর বিছানা করা যেতেই পারে। জিপওয়ালাকে খুঁজে বের করলো প্রবাল। কোথায় যেতে হবে জেনে লোকটা প্রথমে 1000 টাকা চাইল। প্রবাল চেঁচামেচি করে সেটা 650 টাকায় নামালে ঠিক হলো সকাল 8টায় ওরা হাসপাতাল ছেড়ে রওনা হবে। রাত হয়ে গিয়েছিল। প্রবাল বেশ ভয় পাচ্ছিল বাড়ি ফিরতে। 1000 কৈফিয়ত দিতে হবে তাকে। প্রণব কুমার বলল, আমি সঙ্গে যাচ্ছি, যা বলার আমিই বলবো। প্রাণকুমার বাইরের ঘরে বসেছিলেন। দুজনকে দরজা দিয়ে ঢুকতে দেখে সোজা হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি, তুমি আবার ফেরত এলে? বাস চলছে না? আমি এখানে রাত্রে থাকার জন্য আসিনি। তাহলে? হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বললাম। তিনি জানালেন পৃথাকে আর ওখানে রাখবেন না। কথাটা আপনাকেও তিনি বলেছেন। অথচ আপনার পক্ষে নাকি এই বাড়িতে পৃথাকে এনে রাখা সম্ভব নয়। প্রণব কুমার বলল, আমার পক্ষে নয়, এ বাড়ির পক্ষে। কিন্তু সে যে এখনো হাসপাতালে আছে তা তোমাকে তোমার ভাইটি জানিয়েছিল? না, পাড়ার লোকের মুখেই শুনেছি। হাসপাতালের পথে যাওয়ার সময় প্রবালের সঙ্গে দেখা হওয়ায় আমি ওকে আমার সঙ্গে থাকতে বলেছিলাম। যাগে, পৃথাকে আপনি কোথায় রাখবেন ভেবেছেন? এখনো স্থির করিনি। তেমন হলে বাড়ি ভাড়া করতে হবে। তার কোনো প্রয়োজন নেই। মানে? আমি পৃথাকে ওর বাবার কাছে পৌঁছে দিতে চাই। তুমি পাগল হয়ে গিয়েছ? অতটা রাস্তা বাসে গেলে হয় সে হার্ট ফেল করবে, নয় অ্যাবর্শন হয়ে যাবে। ওসব যাতে না হয় তার দায়িত্ব আমি নিচ্ছি। কি দায়িত্ব নেবে তুমি? ওই দুটোর একটা হলে কি ক্ষতিপূরণ দেবে? দায়মুক্ত হয়ে গেলে আবার বিয়ে করবে? কিন্তু আমি আমার বংশের কথা ভাবব। বৌমার পেটে যে আছে সে আমাদের বংশের উত্তরাধিকারী। শুধু তার কথা ভেবে আমি বৌমাকে হাসপাতালে দিয়েছি। দুবেলা ছুটে যাচ্ছি এই বয়সে। সে পৃথিবীতে এসে গেলে তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। প্রণব কুমার হাসল। যে আসছে সে যদি মেয়ে হয়? হতেই পারে না। পণ্ডিত মশাই ঠিকুজি ভালো করে বিচার করে বলে দিয়েছেন আমার নাতি হবেই, দৃঢ় গলায় বললেন প্রাণকুমার। কিন্তু আমি পৃথাকে বাসে চাপিয়ে নিয়ে যাচ্ছি না। তাহলে? সে আরাম করে শুয়েই যাবে। তার বাবা ডাক্তার। সেখানে যদি তার পুত্র সন্তান হয় তাহলেও সেই সন্তান আপনার উত্তরাধিকারীই হবে। মাঝখান থেকে এই সময়টুকু আপনাকে সমস্যায় থাকতে হবে না। কিভাবে তাকে শুইয়ে নিয়ে যাবে? দেখি। আচ্ছা, চলি। যাচ্ছ মানে? তাকে এখনই নিয়ে যাবে নাকি? না, আমি রাতে ঘুমানোর জন্য হোটেলে যাচ্ছি। শিলচরে থেকে তুমি হোটেলে রাত্রিবাস করলে 5 জনের কাছে আমার সম্মান থাকবে? যেভাবে সারাদিন ওই ঘরে ছিলে সেভাবেই রাতটা কাটাও। পথ দীর্ঘ এবং মসৃণ নয়। প্রণব কুমার ড্রাইভারকে বারংবার সতর্ক করে দিচ্ছিল যাতে গতি কম থাকে। একটু ঝাঁকুনি হলেই সে পৃথাকে জিজ্ঞাসা করছিল তার কষ্ট হচ্ছে কিনা। হাসপাতাল থেকে পৃথাকে রিলিজ করার সময় প্রাণকুমার উপস্থিত ছিলেন, কিন্তু বিল মেটাতে হয়েছিল প্রণব কুমারকেই। পৃথাকে যখন জিপে স্ট্রেচারে করে তুলে বিছানায় শুইয়ে দেয়া হলো, তখন প্রাণকুমার জিপের পাশে এসে বলেছিলেন, ঈশ্বর নিশ্চয়ই মঙ্গল করবেন। যদি সুস্থ থাকো তাহলে ভবিষ্যতে দেখা হবে। পৃথা কোনো জবাব দেয়নি। সে চোখ সরাতেই প্রবালকে দেখতে পেয়েছিল। প্রাণকুমার একটু দূরে সরে যেতেই প্রবাল এগিয়ে এসে শার্ট তুলে প্যান্টের ভেতর গোজা বইটা বের করে পৃথার হাতে দিয়ে বলেছিল, পড়তে পড়তে যেও, আমার জমানো পয়সায় কিনেছি। সমস্ত শরীরে যেন খুশির ঢেউ বয়ে গিয়েছিল পৃথার। গায়ে কাঁটা ফুটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ। কৃতজ্ঞতার হাসি ফুটে উঠেছিল চোখে মুখে। প্রবাল নেমে গেলে চোখ বন্ধ করেছিল সে। শ্বশুরবাড়িতে প্রবাল তার কাছে একটু শীতল বাতাস এনে দিয়েছে। গাড়ি ছাড়ার পরে বইটা খুলল পৃথা। কতদিন পরে রবীন্দ্রনাথের বই স্পর্শ করছে সে। এই বই তার পড়া হয়নি, কবিতার বই। সে পড়েছে উপন্যাস, গল্প।
হঠাৎ একটা পাতায় চোখ আটকে গেল তার। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু। বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। জগৎ সংসার ভুলে গেল পৃথা। তার মনে হলো সে কবিতা নয়, একটি উপন্যাস পড়ছে যা রবীন্দ্রনাথ শেষের কবিতা বা যোগাযোগেও লেখেননি। এ যদি কবিতা হয় তাহলে তার আকর্ষণ গদ্যের চেয়েও বেশি। প্রবালের প্রতি কৃতজ্ঞতা বেড়ে গেল তার। শারীরিক দুর্বলতা, মানসিক অশান্তি, গাড়ির মৃদু ঝাঁকুনির কষ্ট যেন এক লহমায় দূর হয়ে গেল। মাঝে থামতে হয়েছে কয়েকবার। পৃথা খেতে চায়নি। জোর করে তাকে দুধ মিষ্টি খাইয়েছে প্রণব কুমার। নির্জন পাহাড়ি পথে কোনো রকম সাহায্য না নিয়ে প্রাকৃতিক কাজ সেরেছে সে। প্রণব কুমারের তখন মনে হয়েছে একজন আয়াকে সঙ্গে নিয়ে এলে ভালো হতো। তবু শেষ পর্যন্ত জিপ গিয়ে পৌঁছল পৃথার বাড়ির সামনে। তখন রাত প্রায় 10টা। খবর পেয়ে পুরো বাড়ি জেগে উঠল। একমাত্র মায়াবতী সামনে এলেন না। মেয়ের চেহারা দেখে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন ডাক্তারবাবু। কোনো মতে জিপ থেকে নামিয়ে পৃথার পুরনো বিছানায় শুইয়ে দেয়া হলো। ডাক্তার ওর প্রেশার দেখলেন। অনেকটাই স্বাভাবিক, কিন্তু নাড়ি খুব দুর্বল। তখনই মেয়ের চিকিৎসা শুরু করলেন তিনি। সামান্য কিছু খাইয়ে ঘুমের ওষুধ দেওয়ার পর জামাইকে নিয়ে বাইরের ঘরে গেলে পৃথার কাছে মায়াবতী এলেন। এসেই বললেন, এ কি চেহারা হয়েছে তোর? পৃথা হাসবার চেষ্টা করল। তার পাশে দুই বোন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু হাসতে গিয়েও হাসতে পারল না সে। মায়াবতীর শরীরের নিম্নভাগের সঙ্গে তার শরীরের নিম্নভাগের কোনো পার্থক্য নেই। মা আবার মা হচ্ছে। পরের দিন তাকে একা পেয়ে নিতা ক্যাট করে বলেছিল, শুনছি আমাদের এবার ভাই আসছে। কে এক জ্যোতিষী নাকি বলেছে। আমি ভাবছি কে বয়সে বড় হবে, মামা না ভাগ্নে অথবা ভাগ্নি। পরের দিনটা থেকে গিয়েছিল প্রণব কুমার। এবার তার বিছানা হয়েছিল আলাদা ঘরে। মেয়েকে অনেক প্রশ্ন করেও তার পেট থেকে কোনো খবর বের করতে পারেননি ডাক্তারবাবু। কিন্তু জানতে পেরেছিলেন টাইফয়েড হওয়ার আগে তাকে কোনো ডাক্তার দেখানো হয়নি। প্রসঙ্গটা জামাইয়ের কাছে তুলেছিলেন তিনি। প্রণব কুমার বিনীতভাবে বলেছিল, সে যেহেতু পুনে ছিল তাই এসব ব্যাপার তার একদম অজানা। ডাক্তারবাবু বললেন, তোমার বাবাকে আমি চিঠি লিখে জানতে চাইব এরকম অবৈজ্ঞানিক কাজ তিনি কি করে করলেন। হাসপাতালে এতদিন থেকে যেটুকু শরীরের উন্নতি হয়েছে তাতে বোঝা যাচ্ছে আগে কি ভয়ঙ্কর অবস্থায়ও পৌঁছে গিয়েছিল। ওর শরীরে কোনো প্রতিরোধ শক্তি নেই। তুমি যদি ওকে এখানে না নিয়ে আসতে তাহলে ডেলিভারির সময়ই মারা যেত। কেন তোমার বাবা মা এরকম অবহেলা করলেন? প্রণব কুমার জবাব দিয়েছিল, একমাত্র পৃথাই এর কারণ বলতে পারে। সে কোনো অভিযোগ জানাচ্ছে না। তার শিক্ষা রুচির কারণে তোমার বাবা মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে তার। তোমাদের পরিবার যে ওকে অপছন্দ করেছে তাতে আমার কোনো সন্দেহ নেই। সে কথা আমাকে ওরা জানাতে পারতেন, আমি গিয়ে ফেরত নিয়ে আসতাম। তিল তিল করে ওকে মেরে ফেলার কি দরকার ছিল? মুখ নিচু করে বসেছিল প্রণব কুমার। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়ার শরীর এর ৫ম পর্ব। উপন্যাসের শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেষ পর্বটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।